জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনাকে ফেরাতে নতুন উদ্যোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর, রাজনীতিতে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। জামায়াত বিএনপি সংঘর্ষে নিহত বিএনপি নেতা, থাকছে প্রতিবেদনে। চুপ্পকে সরাবে বিএনপি, জামায়াত কি ঘোট পাকাচ্ছে, থাকছে প্রতিবেদনে। বাতিলের পথে হাসনাতের এমপি পদ, ভয়ঙ্কর আতঙ্কে জামাত, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনাকে ফেরাতে নতুন উদ্যোগ জামায়াতে ইসলামীর, রাজনীতিতে নতুন আলোচনা। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে আলোচনার ঝড় উঠেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে নাকি নতুন একটি উদ্যোগ নিয়ে ভাবছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি দলটি, তবুও বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। গত বছরের জুলাইয়ে দেশজুড়ে শুরু হওয়া আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করেই উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় আন্দোলনের চাপে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সূত্রে জানা যায়, দেশ ছাড়ার পর তিনি প্রথমে ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান নেন। তার সঙ্গে রয়েছেন তার ছোট বোন শেখ রেহানা। প্রথম দিকে রাজনৈতিক মহলে আলোচনা ছিল ভারত থেকে তিনি হয়তো দ্রুতই যুক্তরাজ্যে চলে যাবেন, কারণ দীর্ঘদিন ধরেই লন্ডনে শেখ হাসিনা পরিবারের সদস্যদের বসবাস রয়েছে। বিশেষ করে তার ছেলে সাজিব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ বিভিন্ন সময় বিদেশে অবস্থান করেছেন। তবে শেষ পর্যন্ত লন্ডনে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে জানা যায়। কূটনৈতিক জটিলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সেই উদ্যোগ থেমে যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা হয়। এদিকে দেশে রাজনৈতিক পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন বা আত্মগোপনে রয়েছেন। দলটির শীর্ষ নেতৃত্ব অনেকটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কী হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। এর মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে জামায়াতে ইসলামীর সম্ভাব্য উদ্যোগের বিষয়টি। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশের মতে, দেশের দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বড় বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো না কোনো সমঝোতার প্রয়োজন হতে পারে। সেই প্রেক্ষাপটে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করার চিন্তা থেকে এমন উদ্যোগের কথা আলোচনায় এসেছে। তবে অন্য বিশ্লেষকদের মতে বিষয়টি এখনও অনেকটাই গুঞ্জন নির্ভর, কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের সঙ্গে তীব্র রাজনৈতিক বিরোধে রয়েছে। অতীতের বিভিন্ন রাজনৈতিক ঘটনার কারণে দুই দলের মধ্যে দূরত্ব অনেক বেশি। তাই জামায়াত সত্যি এমন কোনো উদ্যোগ নেবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন অনেকেই। এদিকে আওয়ামী লীগের ভেতরেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিভিন্ন আলোচনা চলছে বলে জানা যায়। দলের অনেক নেতাকর্মী মনে করছেন, দলের রাজনীতি পুনর্গঠনের জন্য তার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতি মূলত শেখ হাসিনাকে কেন্দ্র করেই পরিচালিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা যদি আর দেশে ফেরেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে, কারণ তার উপস্থিতি একদিকে যেমন আওয়ামী লীগের কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করবে, অন্যদিকে বিরোধী রাজনীতিতেও নতুন কৌশল নির্ধারণ করতে হতে পারে। তবে এই পুরো বিষয়টি এখনও আনুষ্ঠানিক কোনো পর্যায়ে পৌঁছয়নি। শেখ হাসিনার ঘনিষ্ঠ সূত্র কিংবা আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকেও এই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করা হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সামনে নির্বাচন, রাজনৈতিক সংস্কার এবং ক্ষমতার ভারসাম্য সবকিছু মিলিয়ে নতুন একটি রাজনৈতিক বাস্তবতা তৈরি হচ্ছে। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান এবং আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সম্ভাব্য উদ্যোগ নিয়ে যে আলোচনা শুরু হয়েছে তা এখনও মূলত রাজনৈতিক মহলের গুঞ্জন হিসেবেই রয়ে গেছে।
তবে যদি সত্যি এমন কোনো উদ্যোগ সামনে আসে তাহলে তা বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনী রাজনীতিতে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নতুন কৌশল সাজাচ্ছে কার্যক্রমে নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে থাকা দলটি এখন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ এই 4 স্তরের নির্বাচনে কিভাবে নিজেদের অন্তর্ভুক্ত করা যায় সেই কৌশল খুঁজছে। তাদের লক্ষ্য স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ধীরে ধীরে নির্বাচনী রাজনীতিতে ফিরে আসা। আত্মগোপনে থাকা এবং দেশে অবস্থানরত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে কথা বলে দলটির এমন চিন্তা কৌশলের কথা জানা গেছে। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, স্থানীয় নির্বাচনের পাশাপাশি তাদের আরেকটি লক্ষ্য পেশাজীবী সংগঠনের নির্বাচন। বিশেষ করে আইনজীবী সমিতিগুলোর নির্বাচনে কিছুটা জায়গা তৈরি করতে চায় তারা। 2024 সালের 5 আগস্ট সরকারের পতনের পর স্থানীয় সরকারের প্রায় সব স্তরের জনপ্রতিনিধিদের পদ শূন্য হয়ে যায়। এখন নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। পর্যায়ক্রমে স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটাকে রাজনৈতিক এন্ট্রি পয়েন্ট হিসেবে দেখছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। কারণ এসব নির্বাচনে ব্যক্তিগত প্রভাব, স্থানীয় নানা ইস্যু এবং দলীয় সমর্থন সবই ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দলীয় একাধিক সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভার্চুয়ালি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এর মধ্যে অন্তত 2টি কর্মসূচিতে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের দেশে ফেরার তাগিদ দিয়েছেন। পাশাপাশি স্থানীয় নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগের নেতারা মনে করছেন, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে ফিরে আসতে হলে স্থানীয় নির্বাচনে আগে যুক্ত হতে হবে। সেই লক্ষ্যে কারাগারে থাকা নেতাকর্মীদের জামিনের বিষয়টিতে জোর দেওয়া হবে। একই সঙ্গে আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সরকার ও আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতাদের মতে, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল। এর ফলে তৃণমূলে বিভেদ বেড়েছে এবং দল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো একই ভুল করবে না বলেই তাদের ধারণা। পেশাজীবী সংগঠন, বিশেষ করে আইনজীবী সমিতির নির্বাচনে সক্রিয় রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলগুলো। গত মাসে কয়েকটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফলে দলটি কিছুটা আশাবাদী হয়ে উঠেছে। সর্বশেষ গত 28 ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে 17টি পদের মধ্যে 7টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ। সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। এর আগে 26 জানুয়ারি অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ 10টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। 18 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নোয়াখালী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদক সহ 9টি পদে জয়ী হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরে 8টি ও চাঁপাইনবাবগঞ্জে 6টি পদে জয় পেয়েছে। এসব নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীও অংশ নেয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো শীর্ষ পদগুলোতে বিএনপি বা জামায়াত সমর্থিত প্রার্থীরাই জয়ী হয়েছেন। সারা দেশে 74টি আইনজীবী সমিতি রয়েছে। আওয়ামী লীগের দলীয় হিসাব অনুযায়ী শেখ হাসিনার সরকারের পতনের পর 14টি আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। এসব নির্বাচনে বিভিন্ন পদে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা উল্লেখযোগ্য ফলাফল করেছেন। এই প্রেক্ষাপটে আগামী 13 ও 14 মে অনুষ্ঠেয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আইনজীবী সংগঠনের নির্বাচনে শীর্ষ পদে জয়ের ব্যাপারে খুব বেশি আশাবাদী না হলেও অন্যান্য পদে ভালো ফল করার লক্ষ্য নিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চালু করেছিল আওয়ামী লীগ সরকারই। এখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করছেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উচিত। আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতার মতে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলে আওয়ামী লীগের জন্য অংশগ্রহণ সহজ হবে, আর দলীয় প্রতীকে নির্বাচন হলে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের অংশ নেওয়া কঠিন হয়ে পড়বে। তবে স্বতন্ত্র হিসেবে ভোট করার সুযোগ থাকবে। নাম প্রকাশ না করার শর্তে ওই নেতাদের মতে, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক চালু করা আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল। এর ফলে তৃণমূলে বিভেদ বেড়েছে এবং দল ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলগুলো একই ভুল করবে না বলেই তাদের ধারণা।
সারা দেশে সিটি কর্পোরেশন আছে 12টি। এর সব কটি এখন অনির্বাচিত প্রশাসক দিয়ে পরিচালিত হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে সবচেয়ে নিচের স্তর ইউনিয়ন পরিষদ, যার সংখ্যা 4,500-এর বেশি। উপজেলা রয়েছে প্রায় 500টির মতো এবং পৌর সংখ্যা 300-ধিক। সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ পর্যন্ত স্থানীয় সরকারের কোনো পর্যায়ে এখন নির্বাচিত জনপ্রতিনিধি নেই। গত 1.5 বছরের এই শূন্যতায় সেবা পেতে নানা পর্যায়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে নাগরিকদের। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে ভোট শুরু করার পরিকল্পনা করছে সরকার। এরপর ধাপে ধাপে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জামায়াত বিএনপি সংঘর্ষে নিহত বিএনপি নেতা। ঝিনাইদহে জামায়াতের নারী কর্মীদের সভায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বিএনপির কর্মী তরু মিয়া 48 মারা গেছেন। আজ শুক্রবার রাত 8টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শুক্রবার বেলা 11:30টার দিকে সদর উপজেলার গান্না ইউনিয়নের মাধবপুর গ্রামে বিএনপির কর্মীদের বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের আলোচনা সভায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষে তরু মিয়াসহ উভয় পক্ষের অন্তত 8 জন আহত হন। নিহত তরু মিয়ার বাড়ি মাধবপুর গ্রামে। প্রায় 2 যুগ তিনি বিদেশে ছিলেন। 5 মাস আগে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। তার ছেলে শিপন রহমান ইউনিয়ন ছাত্রদলের কর্মী। ইউনিয়ন যুবদলের সহসভাপতি আবু কালাম বলেন, জামায়াতের কর্মীদের হামলায় বিএনপির 8 নেতাকর্মী আহত হন। দুপুর 12:30টার দিকে আহত ব্যক্তিদের ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সে সময় তরু মিয়া বমি করছিলেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে ঢাকায় পাঠান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত 8টার দিকে তিনি মারা যান। তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হচ্ছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার, অর্থ ও প্রশাসন শেখ বিল্লাল হোসেন আহত তরু মিয়া ঢাকা মেডিকেলে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবার যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। সার্বিক পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন। এই ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। চুপ্পকে সরাবে বিএনপি, জামায়াত কি ঘোট পাকাচ্ছে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে জামায়াত। সংসদে তারা বিরোধী দলের দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ হয়েছে। প্রশ্ন উঠছে, ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কি তার পদে থেকে যাবেন, নাকি বিএনপি তাকে সরিয়ে দেবে? জামায়াত এবং জুলাই জঙ্গিদের মধ্যে যারা সংসদে প্রবেশ করেছেন তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর অপসারণের দাবি তুলেছেন, যদিও বিএনপি সেই দাবিকে আমল দিতে নারাজ। এই প্রসঙ্গে শাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক অতীতে দেওয়া একটি সাক্ষাৎকারের উল্লেখ করা যেতে পারে। সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মুখে শোনা যায় তারেক এবং বিএনপির প্রশংসা। রাষ্ট্রপতি বলেন, মূলত গণ অভ্যুত্থানের কিছু নেতার চাপে আমাকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়। এ বিষয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে দীর্ঘ আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্তে আসে। এমনকি অন্তর্বর্তী সরকারও একটা সিদ্ধান্তে এসেছিল। সেটা হলো, যদি রাজনৈতিক দলগুলো চায় আমি অপসারিত হই, তাহলেই শুধু আমি অপসারিত হতে পারি, নচেত নয়। পরে দেখা গেল যে এই ইস্যুতে 2টি গ্রুপ হয়ে গেল। গ্রুপে গ্রুপে মিটিং হলো, আলোচনা হলো, তারা বিভিন্ন দল ও জোটের কাছে গেল। তখন এরকম একটা অবস্থা ছিল, যে কোনো মুহূর্তে মেজরিটি হয়ে গেলেই আমি অপসারিত হয়ে যাব বা আমার মনস্তাত্ত্বিক দিক ভেঙে যাবে। তখন তারা আমাকে অনুরোধ করবে পদত্যাগের জন্য। সেই সঙ্গে তার সংযোজন, কিন্তু বিএনপি থেকে উচ্চ পদে আসীন নেতা আমাকে আশ্বস্ত করে বলেছিলেন যে আপনার প্রতি আমাদের সমর্থন আছে। আমরা সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। কোনো অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রপতিকে অপসারণের পক্ষে আমরা নই। আমি বলবো যে বিএনপি ও তাদের জোট সঙ্গীরা একটা গ্রুপ হয়ে যায়, আর আরেকটা গ্রুপ হয়ে যায় তাদের আপনারা সবাই চেনেন। তবে তারা শেষ পর্যন্ত সফল হয়নি। উদ্যোগটা ব্যর্থ হল বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে সরকার তখন সমর্থন করতে বাধ্য হল। প্রশংসা করেছেন তদারকি সরকারের আমলে থাকা আমলাদেরও। তিনি বলেন, তবে এটুকু বলতে পারি যে কূটনৈতিক মহল থেকেও আমাকে অপসারণের বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। আমি এভাবে অসাংবিধানিক ও বেআইনিভাবে অপসারিত হই, সেটা তারাও চায়নি। এটাও একটা বড় শক্তি ছিল। তবে আমি সবসময় স্বীকার করি যে বিএনপি এবং তার জোট অন্যের প্রলব্ধ হয়নি, তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিল। এই সাক্ষাৎকারের সবথেকে বড় বিষয়, রাষ্ট্রপতি
জানিয়ে দেন বিএনপি চাইলে তিনি রাষ্ট্রপতি পদে থেকে যাবেন, আর বিএনপি যদি রাষ্ট্রপতি পদে অন্য কাউকে নিয়োগ করে তাহলে তিনি আপত্তি জানাবেন না। অনেকে বলছেন রাষ্ট্রপতি এই মন্তব্য করেছেন তারেক রহমানের ইঙ্গিতে এবং নির্দেশে। তারা এও বলছেন তারেক রহমান নির্দেশ দিলেই রাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়াবেন শাহাবুদ্দিন চুপ্পু, ফলে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার যে দাবি তোলা হচ্ছে তারেক রহমান সরকার সেটা করবেন না। বিএনপি সরকার যে জামাতের নির্দেশে চলবে না সেটা তারেক রহমান প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমান চাইছেন জামায়াত ও বিরোধীরা এই ইস্যুতে সংসদে আন্দোলন চালিয়ে যাক, কারণ তাদের সামনে নতুন কোনো ইস্যু নেই যে ইস্যুকে হাতিয়ার করে তারা রাস্তায় আন্দোলনে নামতে পারবে। জাতীয় সংসদ অধিবেশন শুরু হবার আগে তারেক দলের একটি প্রস্তুতি সভা ডাকেন। সেখানে তিনি তার দলের সংসদীয় সদস্যদের বলেন যার যে দায়িত্ব আছে তার বাইরে তারা যেন কোনো মন্তব্য না করেন। সংসদ অধিবেশনের প্রথম দিন জামায়াত সহ বিরোধীদের আচরণের পরেও বিএনপি সংসদ সদস্যরা কিন্তু সেভাবেই কোনো প্রতিক্রিয়া দেননি। বাতিলের পথে হাসনাতের এমপি পদ, ভয়ঙ্কর আতঙ্কে জামাত। হাসনাত আবদুল্লার এমপি পদ কি বাতিল হয়ে গিয়েছে? বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে কুমিল্লা ৪ আসনের এই প্রার্থী এবং জামায়াতের বেশ কয়েকজন প্রার্থীর এমপি পদ বাতিল করা হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর আদেশক্রমে সংসদ সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংসদ ভবনে প্রথম অধিবেশন শুরু হবার পরেই এমপি বাতিলের ঘোষণা করা হয়। এমপি পদ বাতিলের কারণ হিসেবে দেখানো হয়েছে পদের যোগ্যতা এবং নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আইনি জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের এই নেতা বেশ আলোচিত ছিলেন। এমপি পদ বাতিলের পর সংসদ ভবনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। জামায়াত জানিয়েছে এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে হলফনামায় তথ্যে গলদ, ঋণ খেলাফ, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে সমর্থনকারী ভোটারের তথ্যে গরমিল সহ নানা অসঙ্গতির কারণে এসব প্রার্থীর মনোনীতপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীদের মধ্যে গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ ও খেলাফত মজলিসের 2 জন করে এবং জাতীয় পার্টি আনিসুল রুহুল, বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ মার্ক্সবাদী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের 1 জন করে প্রার্থী রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম 3 উলিপুর আসনে দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহির মনোনীতপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন। বাতিল হওয়া দলীয় অন্য প্রার্থীরা স্বতন্ত্র। তাদের মধ্যে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনীতপত্র জমা দেওয়া বিএনপি দলীয় অন্তত 8 জন নেতা রয়েছেন। হাসনাত আবদুল্লার অনুসারীরা তাৎক্ষণিক বিক্ষোভের ডাক দিয়েছেন। যদিও তথ্য বলছে এটি একটি গুজব, রাষ্ট্রপতি এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিলের খবরটি সঠিক। তবে হাসনাতের এমপি বাতিল নিয়ে গুজব তৈরি হবার কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ভাষণের সময় জামায়াত এবং এনসিপি সদস্যদের তীব্র প্রতিবাদ। বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি মাত্র 3টি শব্দ ব্যবহার করেন, গেট আউট চুপ্পু। এদিকে স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং দ্রুত ভাইরাল হয়ে পড়ে। এখানে চুপ্পু শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক মাঠে তিনি চুপ্পু নামেই পরিচিত। তবে এ বিষয়ে হাসনাত আবদুল্লার পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি। তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতির ভাষণের ঘোষণা করেন স্পিকার মেজ অবসর হাফিজউদ্দিন আহমেদ। ঘোষণা শেষ হতেই বিরোধী দলের সদস্যরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। রাষ্ট্রপতি অধিবেশন কক্ষে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তারা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে থাকেন। এমনকি জাতীয় সঙ্গীত যখন বাজানো হচ্ছিল সেই সময় বিরোধী দলের সদস্যরা তাদের চেয়ারে বসেছিলেন। একসময় দেখা যায় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দেহরক্ষী তাদের উঠে দাঁড়াতে বলেন, তারপরেও তাদের বসে থাকতে দেখা যায়। রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াকআউট করেন। জামায়াত এবং জুলাই জঙ্গিদের মধ্যে যারা সংসদে প্রবেশ করেছেন তারা যে সংসদকে তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে জুলাই আন্দোলনের এক্সটেনশন পর্ব শুরু হবে সংসদে, কারণ জামায়াত আর জুলাই জঙ্গিরা ক্ষমতায় যেতে পারেনি, তাই তাদের কাছে এখন বিকল্প হল সংসদ।